Hello and welcome to the video lecture on the property of solubility in case of organic compounds. এখানে আমরা different organic compounds এর different solvent এ solubility নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা একটা মডেল কে ধরে নিই যেখানে সলভেশন প্রসেসটা ঠিক কী এবং সলিউশন বলতে আমরা কী বুঝি সেগুলোকে ডিফাইন করার চেষ্টা করি। ধরা যাক আমাদের কাছে একটা পিওর লিকুইড আছে যেটাকে আমরা এ বলে বলছি, সেটা স্মল অ্যামাউন্টে আছে আর সেটাকে আমরা ডিজলভ করার চেষ্টা করছি আরেকটা লিকুইডের মধ্যে যেটাকে আমরা গ্রে কালারের বল দিয়ে দেখিয়েছি এবং সেটা হচ্ছে আমাদের সলভেন্ট এস। যেটা কম পরিমাণে লিকুইডটা আছে সেটা হচ্ছে সলিউট, সেটাকে আমরা এ বলছি। এটা এই ইলিপসয়েডসগুলো দিয়ে দেখানো হচ্ছে আর এইগুলো হচ্ছে আমাদের স্ফেরিক্যাল সলভেন্ট মলিকিউল যাদেরকে আমরা এস বলে বলছি। তো যখন সলিউশন হবে তখন আমাদেরকে এটা আমরা অ্যাজিউম করে নেব যে এদেরকে মেশালে এরা একে অপরের সঙ্গে রিয়াকশান করবে না। যদি এদেরকে একসাথে মিশিয়ে দেওয়ার পর এরা সেপারেট ফেজে এক্সিস্ট করে, অর্থাৎ যদি দুটো লেয়ারে আলাদা আলাদাভাবে ভাসতে থাকে একটার উপরে আরেকটা, তাহলে আমরা বলি যে এরা সলিউবল নয়। কিন্তু যদি এরা একটা ক্লিয়ার একটা সিঙ্গেল লিকুইড ফেজ তৈরি করে যেখানে কোনো রকমের লেয়ার সেপারেশন বা ফেজ সেপারেশন দেখা যাবে না, তখন আমরা বলি যে এই এ সলিউটটা এই এস সলভেন্টের মধ্যে সলিউবল হয়েছে অ্যান্ড উই হ্যাভ ম্যানেজ টু ডিজলভ এ ইন্টু এস। যদি সেটা হয়, সেই সলভেশন যদি হয়ে থাকে, তাহলে তার চিত্রটা বা স্কিমটা অনেকটা এরকম দেখতে হবে, যেখানে এ মলিকিউলগুলো ডিসপার্সড হয়ে গেছে উইদিন দ্য ক্লাস্টার অফ দি এস মলিকিউলস এবং এই এ মলিকিউলের ঠিক ইমিডিয়েট পাশে যে সলভেন্ট মলিকিউলগুলো আছে সেগুলোকে আমরা বলছি সলভেন্ট শেল বা সলভেশন শেল বা সলভেন্ট কেজ, যাদেরকে অন্য বাল্ক এস সলভেন্টের থেকে তফাৎ করার জন্য আমরা তাদেরকে ব্লু কালার দিয়ে দেখিয়েছি। যদিও অ্যাকচুয়ালি তোমার এটা মনে হতে পারে যে এই মলিকিউলগুলো বোধহয় স্ট্যাটিক, অর্থাৎ এখানে যে এস মলিকিউলটা আছে সেটা সবসময় এখানেই থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। যেটা রিয়েলি হয় সেটা হচ্ছে এই সলভেন্ট কেজ থেকে সলভেন্ট মলিকিউল বাল্ক সলভেন্টের দিকে যায়, আবার বাল্ক সলভেন্ট থেকে কোনো সলভেন্ট মলিকিউল সলভেশন কেজে ঢোকে, অর্থাৎ এটা একটা ডাইনামিক ব্যাপার চলতে থাকে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পিওর সলিউটের মধ্যে এই মলিকিউলগুলোর মধ্যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান ছিল, আর সলভেন্ট যখন একা ছিল অর্থাৎ তার মধ্যে আমি সলিউটকে দিইনি, তখন এস মলিকিউলগুলোর মধ্যে তাদের নেইবারিং এস মলিকিউলগুলোর সাথে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান ছিল। যখন আমরা সলিউশন ফেজে এসেছি তখন এই এ মলিকিউলের সাথে সলভেশন কেজের এস মলিকিউলের ইন্টারাকশান হচ্ছে, অর্থাৎ এখানে এ ইন্টারাকশান এবং এখানে এস ইন্টারাকশান, সেগুলো কিন্তু এখন এখানে এস ইন্টারাকশান দিয়ে খানিকটা রিপ্লেসড হয়েছে। এবং এইটাই আলটিমেটলি ঠিক করে দেবে যে আমার সলিউশনটা হবে কি হবে না, অর্থাৎ এখানে আমি লেয়ার সেপারেশন দেখতে পাবো, অর্থাৎ কম্পাউন্ড ইমমিসিবল হবে বা ইনসলিউবল হবে নাকি সলিউবল হবে। আমরা কিন্তু এখানে আপাতত লিকুইড নিয়েই আলোচনা করছি, আমরা এখনও সলিড নিয়ে কিছু বলছি না, কারণ আমাদের মডেলটা লিকুইডের জন্য বুঝতে সুবিধা হবে। তো অবভিয়াসলি যেরকম আমরা মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের সময় দেখেছি সেরকম এটাও একটা আমরা ইকুইলিব্রিয়াম বলে ভাবতে পারি, এবং এর ইকুইলিব্রিয়ামটা রাইট হ্যান্ড সাইডে ফেভার্ড হবে, অর্থাৎ ক্লাস্টার অফ পিওর সলিউট এ আছে, ক্লাস্টার অফ পিওর সলভেন্ট এস আছে, এবং তার থেকে আমরা একটা এ সলভেটেড ইন এস একটা মিক্সচার পাচ্ছি। তো এদের এই ইকুইলিব্রিয়ামটা এই দিকে থাকবে নাকি ইকুইলিব্রিয়ামটা এই দিকে থাকবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে এক্সিস্ট করবে, কো এক্সিস্ট করবে, নাকি সব মিলেমিশে একটা সলিউশন তৈরি করবে, সেটা নির্ভর করে এটার ফ্রি এনার্জি চেঞ্জের ওপরে, এবং সেটাকে আমরা বলে থাকি ফ্রি এনার্জি অফ সলিউশন, যেটার নেগেটিভ হওয়া বাঞ্ছনীয় যদি ইকুইলিব্রিয়ামকে সামনের দিকে অর্থাৎ সলিউশনের দিকে থাকতে হয়। তো ডেল্টা জি সলিউশন হচ্ছে বেসিক্যালি ফ্রি এনার্জি অফ দি এ প্লাস এস সিস্টেম, দ্যাট ইজ জি অফ এ প্লাস এস, তার থেকে আমরা বিয়োগ দেব দুটোর ফ্রি এনার্জির যোগফলকে, অর্থাৎ ফ্রি এনার্জি অফ পিওর সলিউট দ্যাট ইজ জি এ আর ফ্রি এনার্জি অফ পিওর সলভেন্ট দ্যাট ইজ জি এস, তার মানে জি এ প্লাস এস মাইনাস জি এ প্লাস জি এস। এটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলতে পারি যে
পিওর ফর্মে সলভেন্ট সলিউট এক্সিস্ট করবে না, তাদেরকে যদি আমরা মেশাই তাহলে তারা মিশে যাবে এবং সলিউশন হবে। এখন আমরা জানি যে ডেল্টা জি সলিউশন যেটা, যে কোনো ডেল্টা জি টার্মকে তুমি দুটো টার্মে এক্সপ্রেস করতে পারো, একটা হচ্ছে এনথ্যালপি আর একটা হচ্ছে এন্ট্রপি। ডেল্টা এইচ সলিউশন মাইনাস টি ডেল্টা এস সলিউশন। অ্যান্ড ডেল্টা জি সলিউশনকে যদি নেগেটিভ হতে হয় তাহলে আইডিয়ালি ডেল্টা এইচ সলিউশনকে নেগেটিভ হতে হবে, এবং যেহেতু এইখানটায় একটা মাইনাস সাইন আছে তাই ডেল্টা এস সলিউশন যদি পজিটিভ হয়, টি যেহেতু কখনোই নেগেটিভ হতে পারে না কারণ টিটা অ্যাবসোলিউট স্কেলে টেম্পারেচার, তাহলে টি ডেল্টা এস সলিউশনটা ডেল্টা এস সলিউশন পজিটিভ হলে পজিটিভ হবে এবং মাইনাস টি ডেল্টা এসটা তখন নেগেটিভ হবে। অর্থাৎ ডেল্টা এইচ সলিউশন যদি নেগেটিভ হয় এবং ডেল্টা এস সলিউশন যদি পজিটিভ হয়, অর্থাৎ সলভেশনের ফলে যদি সিস্টেমের এনথ্যালপি কমে যায় এবং এন্ট্রপি বেড়ে যায়, তাহলে ডেল্টা জি সলিউশন নেগেটিভ হবে এবং আমরা সুন্দর সলিউশন পাবো। তা এনথ্যালপি অফ সলিউশনটা কী জিনিস? সেটা হচ্ছে যখন আমরা সলিউট এইকে সলভেন্ট এসের মধ্যে মিশিয়ে দিচ্ছি তখন যে এনথ্যালপি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এনথ্যালপি অফ সলিউশন বা ডেল্টা এইচ সলিউশন। তার মানে এখানে আমরা বেসিক্যালি এর মধ্যে যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান আছে এবং এস মলিকুলগুলোর মধ্যে যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান আছে সেগুলোর পরিবর্তে সলিউশন ফেজে আমরা এ আর এস মলিকিউলদের মধ্যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান দিয়ে তাদেরকে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে যেহেতু নন কোভ্যালেন্ট ইন্টারাকশান যত বেশি হবে তত এনথ্যালপি কম হয়, তার মানে এই যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান বিটুইন এ অ্যান্ড এস ইজ বিং রিপ্লেসড বাই দি নন কোভ্যালেন্ট ইন্টারাকশান বিটুইন এ অ্যান্ড এস মলিকিউল, পেয়ার্স অফ এ অ্যান্ড এস মলিকিউলস, দ্যাট উইল ডিটারমিন যে ডেল্টা এইচ সলিউশনটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। এবং থার্মোডাইনামিক্স উইল টেল ইউ দ্যাট দ্য সিস্টেম উইল প্রেফার দ্য মোস্ট স্টেবল স্টেট, দেয়ারফোর এনথ্যালপি হ্যাজ টু বি মিনিমাইজড। এবং এনথ্যালপি যেহেতু ইজ এ সর্ট অফ আ ম্যানিফেস্টেশন অফ দি ইন্টারনাল এনার্জি, ইট ইজ এক্সপেক্টেড যে ইন্টারনাল এনার্জিটাকে যেরকম সিস্টেম মিনিমাইজ করতে চায় ঠিক তেমনই এনথ্যালপিটাকেও মিনিমাইজ করতে চাইবে। এবং এনথ্যালপিটা মিনিমাইজ হচ্ছে নাকি বেড়ে যাচ্ছে সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে কী কী ধরনের নন কোভ্যালেন্ট ইন্টারাকশান আমরা স্যাক্রিফাইস করলাম আর কী কী ধরনের নতুন নন কোভ্যালেন্ট ইন্টারাকশান আমরা পেলাম। এন্ট্রপি অফ সলিউশন, সেটা তো অবভিয়াসলি এন্ট্রপি ইজ আ মেজার অফ দি র্যান্ডামনেস অ্যাট দ্য মলিকিউলার লেভেল। যত র্যান্ডামনেস বেশি হবে তত এন্ট্রপি বেশি হবে এবং তাহলে আমার ডেল্টা এসটা তত বেশি পজিটিভ হবে এবং তার ফলে সিস্টেমটা তত ফেভারেবল, ওই এন্ট্রপি যেদিকে বাড়ছে সেই দিকেই সবসময় সিস্টেম যেতে চায়। দ্যাট ইজ দি ইউনিভার্সাল ট্রেন্ড। তো এবার আমরা এই জিনিসটাকেই আমরা এখানটায় আবার বলেছি যে এই ডেল্টা এইচ সলিউশনটাকে মিনিমাইজ করতে হবে আর ডেল্টা এইচ সলিউশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ডেল্টা এইচ সলিউশন শুড বি নেগেটিভ অ্যান্ড ডেল্টা এইচ সলিউশন শুড বি পজিটিভ। তো এবার আমরা এই স্টেপ ওয়াইজ দেখার চেষ্টা করি যে একটা সলিউট বাল্ক সলভেন্টের মধ্যে যদি আমরা কিছু সলিউট মলিকিউলকে প্লেস করতে চাই তো স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি এবং কোয়ালিটেটিভলি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি যে সেগুলো ডেল্টা এইচ আর ডেল্টা এস ভ্যালুগুলো কীরকম হতে পারে। তো দ্য ভেরি ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে যে আমার কাছে একটা ক্লাস্টার অফ পিওর সলভেন্ট এস আছে, তো আমি সেখানে আই এম বেসিক্যালি পাঞ্চিং আ হোল ইনসাইড দ্যাট বাল্ক সলভেন্ট। তো এটা কী করে করছি, সেখানে ধরে নেওয়া যাক এই দুটো সলভেন্ট মলিকিউলকে বা এই দুটো সলভেন্ট মলিকিউলকে আমি এটাকে এই দিকে ঠেলে দিচ্ছি আর এটাকে আমি এই দিকে ঠেলে দিচ্ছি। তো তার ফলে ডেল্টা এইচ এবং ডেল্টা এস এদের এনথ্যালপি এবং এনথ্যালপি চেঞ্জ এবং এন্ট্রপি চেঞ্জটা কী হবে। তো যখন এই এস মলিকিউলটা এখানে ছিল তখন তুমি যখন এখানে একটা ক্যাভিটি বানানোর চেষ্টা করছো তাকে তুমি এইদিকে ঠেলেছো এবং এটাকে এইদিকে ঠেলেছো, এন্ট্রপি কমে যাবে। তার কারণ তুমি এর আগে এই সিস্টেমটাকে যতভাবে তুমি সাজাতে পারতে, এখন এই দুটো মলিকিউলের মধ্যে ইন্টার মলিকিউলার ডিস্টেন্স কমে যাওয়ার জন্য তোমার নাম্বার অফ পসিবল কনফিগারেশনস তো কমে গেল। সলভেন্টার বেসিক্যালি অর্ডার্ড হয়ে গেল, অর্থাৎ তুমি আরও কাছাকাছি কম্পাউন্ড দুটোকে নিয়ে এলে। তোমার এটা দেখে মনে হতে পারে যে এই সিস্টেমটা তো আরও বেশি অর্ডার্ড, এখানে তো তাও একটা রাপচার দেখতে পাওয়া যাচ্ছে, এটা ডিসঅর্ডার্ড। এইভাবে ভাববেও না, তোমাকে ভাবতে হবে এইভাবে যে সলিড থেকে যখন আমরা লিকুইডে যাই তখন আমরা যেমন এন্ট্রপি বাড়ে, ঠিক তেমনই সলিডে তো ভীষণ অর্ডার্ড রকম অ্যারেঞ্জমেন্ট থাকে এবং মলিকুলগুলো ভীষণ কাছাকাছি থাকে। ও কাছাকাছি মলিকুল থাকা মানে তার এন্ট্রপি কিন্তু কম হবে। আর যদি তুমি মলিকুলকে একটু দূরে দূরে রাখার চেষ্টা করো তাহলে সেই সিস্টেমের এন্ট্রপি কিন্তু বেশি হবে। তাহলে সেই টার্মসে যদি ভাবো তাহলে এখানে এই এসএস মলিকুলগুলো আর এই এসএস মলিকুলগুলো যে ডিস্ট্যান্সে আছে সেখানে এইখানে তুমি কিন্তু সেই ডিস্ট্যান্সটা বাড়িয়ে দিয়েছো এবং তার ফলে এবং এইখানটায় তোমার এই এস মলিকিউলকে এইখানটায় আর সাজানোর কোনো
অপশান তোমার কাছে নেই, কারণ এখানে তুমি বাবল তৈরি করেছো, একটা ক্যাভিটি তৈরি করেছো যেখানে তুমি এ মলিকিউলটাকে ঢোকাবে, তাহলে এনট্রপি কিন্তু এখানে কমবে। এবং এনথালপির ক্ষেত্রে কী হবে? এনথালপির ক্ষেত্রে এই এস মলিকিউলটা আগে এই মলিকুলের সাথে 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 একদম অপটিমাম ডিস্টেন্সে ছিল, এবং তারা নিজেদের মধ্যে একটা নন কোভ্যালেন্ট ইন্টারাকশান এনজয় করছিল যেটা অ্যাট্রাকটিভ টাইপের। তো এবার এই এসকে তুমি জোর করে আরেকটার ঘাড়ে ঠেলে দিয়েছো, তার ফলে এই মলিকিউলটার সাথে ওর যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান সেগুলো লস হয়েছে। নন কোভ্যালেন্ট ইন্টারাকশান যদি হতো তাহলে সিস্টেম স্টেবিলাইজড হতো, এনথালপি কমতো। তুমি এখানে জোর করে দুটো এস মলিকিউলকে একে অপরের থেকে দূরে সরিয়েছ, অতএব এই দুটো মলিকিউলের মধ্যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশান উবে গেছে, অ্যান্ড ইউ আর লুজিং দ্যাট অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যান্ড দেয়ারফর দ্য সিস্টেমের এনার্জি বাড়বে, ইন্টারনাল এনার্জি বাড়বে, হুইচ মিনস যে এনথালপি চেঞ্জ কিন্তু পজিটিভ হবে, হুইচ মিনস ডেল্টা এইচটা এটা পজিটিভ এবং ডেল্টা এসটা হচ্ছে নেগেটিভ, যেটা তোমার সলভেশনের পক্ষে বা সলিউশনের পক্ষে সবথেকে খারাপ কন্ডিশন। সবথেকে ভালো কন্ডিশন হচ্ছে ডেল্টা এইচ নেগেটিভ, ডেল্টা এস পজিটিভ। এখানে ঠিক তার উল্টো হচ্ছে, তার মানে একটা বাবল তৈরি করা ইনসাইড আ বাল্ক সলভেন্ট উইল বি ভেরি কস্টলি বোথ ইন টার্মস অফ এনথালপি অ্যান্ড এনট্রপি। নেক্সট স্টেপ কী আছে? নেক্সট স্টেপ হচ্ছে আমাকে ক্লাস্টার অফ পিওর সলিউট আছে, সেই ক্লাস্টার অফ পিওর সলিউট থেকে একটা সলিউটকে আমি বার করে নিয়ে আসছি। তো অবভিয়াসলি আমি এইটাকে যদি এখান থেকে বার করি, তাহলে তার আগে তো এই সবকটা মলিকিউলের সাথে তার একটা নন কোভ্যালেন্ট ইন্টারাকশান ছিল, তুমি সেটা লস করবে, তাহলে ডেল্টা এইচ তো এখানে পজিটিভ হবে। তার মানে সেকেন্ড স্টেপ অবধি তোমার ডেল্টা এইচ কিন্তু পজিটিভ যাচ্ছে, ডেল্টা এস নেগেটিভ যাচ্ছে। যখন তুমি থার্ড স্টেপে যাবে, অর্থাৎ যখন তুমি এ মলিকিউল যেটাকে তুমি ক্লাস্টার থেকে সেপারেট করে নিয়ে এসেছিলে, আর ওই যে বাবেল তৈরি হয়েছে এই যে বাল্ক সলভেন্টটা, এই দুটোকে মিশিয়ে দেবে এবং এ মলিকিউলটাকে তুমি ওই বাবেলের মধ্যে বসিয়ে দেবে, তাহলে এখন কিন্তু এদের মধ্যে একটা ফেভারেবল অ্যাট্রাকশান চলে আসবে, একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশান চলে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এই এ মলিকিউলটাকে যেহেতু এস মলিকিউলের মধ্যে বসিয়েছো, তার মানে ডিফারেন্ট টাইপের মলিকিউল ঢুকেছে, এবং আমরা জানি যে মলিকিউলের টাইপ যখন চেঞ্জ হয়ে যায়, যদি তুমি 100টা একই রকম মলিকিউল নাও, তাহলে তার যা এনট্রপি 50টা একরকম মলিকিউল আর 50টা আরেক রকম মলিকিউল নিলে নাম্বার অফ কনফিগারেশনস অনেক বেটার হয়ে যায়, অনেক নাম্বার অফ কনফিগারেশনস ইমপ্রুভ করে ওই এনসেম্বলটার। তো তাহলে আমরা বলতে পারি যে এখানে এনট্রপিও কিন্তু বাড়বে, এবং এটাই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এনট্রপি অফ মিক্সিং, অর্থাৎ এমন একটা ওয়ান টাইপের জিনিসকে একটা অন্য টাইপের জিনিসের সাথে মিশিয়ে দেওয়া। এই এনট্রপি অফ মিক্সিং কিন্তু অলওয়েজ পজিটিভ, এবং আমরা দেখলাম যে যেহেতু এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতে শুরু করেছে, তাহলে এখানে সিস্টেম স্টেবিলাইজ করবে, অর্থাৎ ডেল্টা এইচটা ড্রপ করবে আর ডেল্টা এসটা উপরে উঠবে, অর্থাৎ ডেল্টা এসটা বাড়বে। তার মানে প্রথম দুটো স্টেপের ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ, আর লাস্ট স্টেপের ডেল্টা এইচটা হচ্ছে নেগেটিভ। এবার তার মানে খুব সোজাভাবে বলতে গেলে, যদি আমরা খুব ক্রুডলি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, এবং একটা স্টেপে আমরা দেখছি এনট্রপি কমছে আর একটা স্টেপে আমরা দেখছি এনট্রপি বাড়ছে, তো যদি আমরা খুব বেয়ার মিনিমামটুকু বোঝার চেষ্টা করি, এই এতগুলো স্টেপ ইত্যাদিকে বাদ দিয়ে যদি আমরা এইটা ধরি যে আমাদের কাছে ছিল কি একটা এসএস আর একটা এ, তারপর আমরা তৈরি করছি দুটো পেয়ার এএস, তার মানে দুটো এএস পেয়ার, তাহলে এখানে একটা হোমোজিনিয়াস ইন্টারমলিকিউলার ইন্টারাকশান ছিল, এস আর এসের মধ্যেই ছিল, এখানে এ আর এর মধ্যেই ছিল, আর এখানে একটা হেটেরোজিনিয়াস ইন্টারমলিকুলার ইন্টারাকশান হয়েছে এ এবং এসের মধ্যে। যদি এই ইন্টারাকশানটা কেপেবল হয় এই দুটো ইন্টারাকশানকে ওভারকাম করার জন্য, অর্থাৎ এইখানকার ইন্টারাকশান এবং এখানকার ইন্টারাকশান তারা যদি কালেকটিভলি উইকার হয় এই ইন্টারাকশানের তুলনায়, তাহলে জিনিসটা সলভেটেড হয়ে যাবে, যদি প্রোভাইডেড ওভারঅল এন্ট্রপি যদি পজিটিভ থাকে। ওভারঅল এন্ট্রপি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আবার সেটা আমাকে অন্যরকমভাবে ভাবতে হবে, এবং সেটা আমরা দেখব যখন আমরা অ্যালকেনস বা ইত্যাদি যখন জলের মধ্যে সলভেটেড হয় বা হয় না, তখন এই ফ্যাক্টরটা উইল বিকাম ইম্পর্ট্যান্ট, বাট উই উইল ডিসকাস দ্যাট লেটার। এখন আমরা আপাতত এন্ট্রপি নিয়ে ভাবছি না, আমরা জাস্ট এইটুকু ভাবছি যে ইন্টারাকশান, এই এসএস ইন্টারাকশান আর এ ইন্টারাকশান, এই দুটো যদি কালেকটিভলি এএস ইন্টারাকশানের তুলনায় স্ট্রঙ্গার হয়, তাহলে এসএস আর এ ইন্টারাকশানটা প্রিজার্ভড হবে, অর্থাৎ দুটো লেয়ার সেপারেট হয়ে থাকবে, সলিউশন হবে না। আর এএস ইন্টারাকশানটা যদি মোর প্রমিনেন্ট হয় দেন এসএস আর এ ইন্টারাকশান, তাহলে আমরা দুটো লেয়ারকে মিক্সড হয়ে যেতে দেখব এবং আমরা সেক্ষেত্রে সলিউশন পাব। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা বুঝবো কী করে? এখন এন্ট্রপি অফ মিক্সিং তো ইজ অলওয়েজ পজিটিভ, তাহলে
যদি আমরা ধরি যে এখানে যে ধরনের ইন্টারাকশান আছে, এখানে যে ধরনের ইন্টারাকশান আছে, এবং এরাও ঠিক সেই ধরনেরই ইন্টারাকশান করে, অর্থাৎ এসএস তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করেছিল, এ তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করেছিল, এবং এস নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, বা এসএস নিজেদের মধ্যে লন্ডন ডিসপারশন ফোর্স ছিল, এ তার মধ্যে লন্ডন ডিসপারশন ফোর্স ছিল, এবং এস তাদের মধ্যেও লন্ডন ডিসপারশন ফোর্সই আছে, তাহলে দেয়ার উইল বি অনলি আ মডারেট চেঞ্জ ইন দি এনথ্যালপি। তার মানে এনথ্যালপি চেঞ্জেরটা বিরাট কিছু চেঞ্জ হবে না। ইন্টারাকশান এবং এসএস ইন্টারাকশান, এবং তারা যদি সিমিলার এস ইন্টারাকশান দেয়, তাহলে এনথ্যালপির বিরাট কিছু চেঞ্জ হবে না। এবং আমরা সবসময় জানি যে এন্ট্রপি অফ মিক্সিংটা পজিটিভ, তাহলে এন্ট্রপি অফ মিক্সিং যদি পজিটিভ হয়, তাহলে এসএস আর তাদেরকে যদি পিওর ফর্মে রাখো, তারা যেভাবে একে অপরের রেসপেক্টে যতগুলো কনফিগারেশনে তাদেরকে সাজানো যায়, আর এসকে যদি মিশিয়ে দাও, তাহলে নাম্বার অফ কনফিগারেশনস অটোমেটিক্যালি বেড়ে যাবে, তার ফলে এন্ট্রপি সবসময়ই তোমাকে ফেভার করবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তখন কিন্তু তুমি সলিউশন পাবে। এবং এই জায়গা থেকেই একটা রুল অফ থাম্ব উঠে আসে, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। যদি তোমার কাছে সল্ট থাকে কোনো একটা, তাহলে ইট ইজ বেটার যে সল্ট যেহেতু পোলার আয়নিক নেচারের, তাহলে তাকে তুমি ওয়াটারে ডিজলভ করো, বিকজ ওয়াটার ইজ অলসো এ পোলার সলভেন্ট বিকজ অফ ইটস হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। যদি তোমার কাছে একটা অ্যালকেন থাকে যেটা নন পোলার এবং যার কোনো বা খুব সামান্যই ডাইপোল মোমেন্ট আছে, অথবা প্র্যাকটিক্যালি কোনো ডাইপোল মোমেন্ট নেই, এবং তাকে যদি তুমি সলভেট করতে চাও, সে না পারে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্ট করতে, না পারে হাইড্রোজেন বন্ড ডোনেট করতে, তাহলে তোমাকে নন পোলার সলভেন্টে নিয়ে তাকে সলভেট করার চেষ্টা করাটা বেটার, কারণ একটা অ্যালকেন আর একটা অ্যালকেনের সঙ্গে লন্ডন ডিসপারশন ফোর্স দিয়ে ইন্টারাক্ট করে। তো এমন সলভেন্টের মধ্যে নাও যে সলভেন্ট মলিকিউল নিজে আরেকটা সলভেন্ট মলিকিউলের সাথে লন্ডন ডিসপারশন ফোর্স দিয়ে ইন্টারাক্ট করে। তুমি যদি কম্পাউন্ড, ওই অ্যালকেন কম্পাউন্ডকে এমন একটা সলভেন্টের মধ্যে নিতে চাও যেটা খুব স্ট্রংলি পোলার, এবং আরেকটা সলভেন্ট মলিকিউলের সাথে সে ডাইপোলার ইন্টারাকশান করে, লাইক হাইড্রোজেন বন্ডিং অর ডাইপোল ইন্টারাকশান, তাহলে অ্যালকেন মলিকিউলটা সেখানে গিয়ে বিপদে পড়ে যাবে, কারণ সে না পারবে হাইড্রোজেন বন্ডিং করতে ওই সলভেন্ট মলিকিউলের সাথে, এবং না সলভেন্ট মলিকিউলটা তার সাথে হাইড্রোজেন বন্ডিং করে তাকে স্টেবিলাইজ করতে পারবে। তার ফলে অ্যালকেন আলাদা আলাদা থাকার চেষ্টা করবে, সলভেন্ট মলিকিউলটা আলাদা আলাদা থাকার চেষ্টা করবে, এবং তার ফলে মিক্সিং হবে না, যে কারণে তুমি সল্টকে জলে দিলে ডিজলভ করে যায়। কিন্তু অয়েল যদি দাও, অয়েল যেহেতু বেসিক্যালি হাইড্রোকার্বন, সে সলিউবল হয় না। অয়েলটা যদি হালকা হয় তাহলে জলের ওপরে ভাসতে থাকে, আর অয়েল যদি ভারী হয় তাহলে জলের নিচে চলে যায়, সেটা তার ডেন্সিটির ওপরে নির্ভর করছে, কিন্তু সে মিক্স করে না। তুমি যদি প্রচণ্ড জোরে ঝাঁকাও, তাহলেও দেখবে যে অয়েলের একটা ডিসপারশন হলো, অর্থাৎ একটা ঘোলাটে মতো জিনিস তৈরি হলো, কিন্তু খানিকক্ষণ পর আবার অয়েলের ওই ড্রপলেটসগুলো নিজেদের মধ্যে কোয়ালেস করে আবার একটা সেপারেট লেয়ার তৈরি করে ফেলে। সো এখান থেকেই এই জায়গাটা থেকেই কিন্তু ওই লাইক ডিজলভ লাইকটা আসে, যে এসএস ইন্টারাকশান এবং ইন্টারাকশান তারা যদি কম্প্যারেবল হয় ইন দ্য এস ইন্টারাকশান, অর্থাৎ সেটা এদিকেও যদি হাইড্রোজেন বন্ডিং থাকে, তাহলে ওদিকেও যদি হাইড্রোজেন বন্ডিং থাকে, তাহলে এন্ট্রপি অফ মিক্সিং প্রবাবলি উইল গাইড ইনটু দ্য সলিউশন ফরমেশন। বাট যদি এখানে থাকে, সাপোজ এসএস ইন্টারাকশান ইজ লন্ডন ডিসপারশন ফোর্স, ইন্টারাকশান ইজ হাইড্রোজেন বন্ডিং, আর এস এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং হতে পারে না, তাহলে সেই সলিউশন হবে না বলেই তুমি ধরে নিতে পারো। এবার আমরা এই সলভেন্টগুলোকে কতগুলো ভাগে ভাগ করি। 3টে ভাগে মেনলি ভাগ করা হয়, এবং তার 3 রকম ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হচ্ছে প্রোটিসিটি দিয়ে ভাগ করা হয়। প্রোটিসিটি জিনিসটা কি? প্রোটিসিটি হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করার ক্ষমতা। তা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করার ক্ষমতা কারা দেখাবে? যে সমস্ত সলভেন্ট মলিকিউলের মধ্যে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এবং এখানে বেসিক্যালি 2টো এলিমেন্ট বলা হয়, অক্সিজেন এবং নাইট্রোজেনের ওপরে যদি হাইড্রোজেন থাকে। ফ্লুরিন হতে পারে, কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে যেহেতু ফ্লুরিনেটেড সলভেন্টস আর মানে ফ্লুরিনের সঙ্গে ডিরেক্ট হাইড্রোজেনের বন্ডিং আছে, এরকম তো একটাই মলিকিউল আছে, সেটা হচ্ছে HF। তো তাকে আমরা সলভেন্ট হিসেবে ধরি না, বিকজ ইট ইজ এক্সট্রিমলি করোসিভ অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ। তো যাদেরকে আমরা প্রোটিক সলভেন্ট বলে থাকি, তারা হচ্ছে এই ধরনের সলভেন্ট: ওয়াটার, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড, বিউটানল, ফর্মিক অ্যাসিড। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অক্সিজেনের উপর একটা করে হাইড্রোজেন আছে, এবং তারা সব হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে। অথবা অ্যামোনিয়া, ফর্মামাইড, এদের ক্ষেত্রে নাইট্রোজেনের উপরে হাইড্রোজেন আছে, এবং সেক্ষেত্রে তারা প্রত্যেকেই হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে। তাহলে যাদের এই ধরনের নেই, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে কিন্তু তার উপরে হাইড্রোজেন নেই, তাদেরকে আমরা বলে থাকি, বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই নেই, তাদেরকে আমরা বলে থাকি অ্যাপ্রোটিক, অর্থাৎ যারা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না। এক্সাম্পল: ডাইক্লোরোমিথেন।
ডাইইথাইল ইথার, অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনের উপরে হাইড্রোজেন নেই, অতএব হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করার কোনো চান্স নেই। হেক্সেন, এনএন ডাইমিথাইল ফর্মামাইড, নাইট্রোজেন আছে কিন্তু নাইট্রোজেনের উপরে কোনো হাইড্রোজেন নেই। অ্যাসিটোন, অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনের উপরে কোনো হাইড্রোজেন নেই। ইথাইল অ্যাসিটেট, অ্যাসিটোনাইট্রাইল, টেট্রাহাইড্রোফিউরান, প্রত্যেকটা ক্ষেত্রে নাইট্রোজেন বা অক্সিজেন থাকলেও তাদের উপরে কোনো হাইড্রোজেন নেই, তার ফলে তারা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না। তো তার ফলে তুমি যখন এদেরকে ক্লাসিফাই করবে তখন এদেরকে তুমি বলবে অ্যাপ্রোটিক সলভেন্ট। এবং অ্যাপ্রোটিক সলভেন্টের মধ্যে কতকগুলোকে আমি ম্যাজেন্টা কালারে রেখেছি, সেগুলো অ্যাকচুয়ালি ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল, তাহলে অ্যাপ্রোটিক সলভেন্ট ওয়াটার সলিউবল কীভাবে হচ্ছে? অ্যাপ্রোটিক সলভেন্টের তো হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করার ক্ষমতা নেই, কিন্তু তারা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে। তো সাপোজ তুমি জলের মধ্যে অ্যাসিটোনকে দিয়েছো, অ্যাসিটোন ইজ এ পোলার মলিকিউল, সো ইট হ্যাজ আ ডাইপোল মোমেন্ট। দুটো অ্যাসিটোন মলিকিউল যখন নিজের সাথে ইন্টারাকশন করে, দ্য ডমিন্যান্ট ইন্টারাকশন ইজ ডাইপোল ডাইপোল। তো তুমি যখন ওকে জলে ফেলেছো, জল আরেকটা জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করেছিল, কিন্তু যখন অ্যাসিটোন এসেছে তখন অ্যাসিটোনের সঙ্গে কিন্তু জল হাইড্রোজেন বন্ডিং করতে পারে বাই স্যাক্রিফাইসিং ইটস হাইড্রোজেন বন্ড উইথ অ্যানাদার ওয়াটার মলিকিউল। কীভাবে? সেক্ষেত্রে ওয়াটার তখন হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করবে আর অ্যাসিটোন তখন হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে। সো দ্যাটস গুড, ওকে, সো অ্যাট লিস্ট সাম সর্ট অফ ইন্টারাকশন ইজ দেয়ার। অ্যান্ড মোরওভার there is a possibility of that dipole-dipole interaction in this way or in this way. So dipolar interaction এবং হাইড্রোজেন বন্ডিং এই দুটোই কিন্তু কাজ করবে যখন তুমি অ্যাসিটোনকে জলের মধ্যে ফেলবে। তো ডমিন্যান্ট ইন্টারমলিকুলার ইন্টারাকশান যখন ওয়াটারের মধ্যে তুমি দেখছো বাল্ক ওয়াটারে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। ডমিন্যান্ট ইন্টারমলিকুলার ইন্টারাকশান যখন তুমি বাল্ক অ্যাসিটোনে দেখছো তখন সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল। যখন তুমি অ্যাসিটোনকে জলে অ্যাড করছো তখন এই hydrogen bonding between water molecules and dipole-dipole interaction between acetone molecules is getting replaced by hydrogen bonds between water and acetone and the dipole-dipole interaction between water and acetone. তো দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, কারণ হাইড্রোজেন বন্ডকে রিপ্লেস করে তুমি হাইড্রোজেন বন্ডই আনছো, ডাইপোল ডাইপোলকে রিপ্লেস করে তুমি ডাইপোল ডাইপোলই আনছো। তো অ্যাসিটোন সেই জন্য সলিউবল ইন ওয়াটার বিকজ এন্ট্রপি অফ মিক্সিং ইজ অলওয়েজ পজিটিভ। ইনফ্যাক্ট অ্যাসিটোন ইজ মিসেবল ইন ওয়াটার, মানে তুমি যে প্রপোর্শনে অ্যাসিটোনকে মেশাও সলিউবল হয়ে যাবে। 99 ভাগ জলের মধ্যে 1 ভাগ অ্যাসিটোন দাও, কিংবা 99 ভাগ অ্যাসিটোনের মধ্যে 1 ভাগ জল দাও, তুমি সবসময় একটা হোমোজিনিয়াস ক্লিয়ার মিক্সচার পাবে। কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলো ওয়াটারে খুব কম সলিউবল বা আদৌ সলিউবল নয়, প্র্যাকটিক্যালি ইনসলিউবল। যেমন ধরা যাক ডাইইথাইল ইথার। তো ডাইইথাইল ইথার খুব অল্প সলিউবিলিটি, আর সলিউবিলিটি নেই তা নয়, কিন্তু ভীষণ অল্প সলিউবল ওয়াটারে। তো সেটা কেন? একই হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্ট হিসেবে কাজ করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু এর হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্ট করার ক্ষমতা অনেক কম। কম্পেয়ার টু অ্যাসিটোন এর হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টের হিসেবে কাজ করার ক্ষমতা কম। একটা সেটা কারণ হতে পারে, আর তা নাহলে এমন হতে পারে যে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই নেই। যেমন সাপোজ হেক্সেন, তার কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই, তো কী দিয়ে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্ট করবে? হাইড্রোজেন বন্ড হতে গেলে ডোনার যেরকম লাগে অ্যাকসেপ্টারে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তো লাগে, তো সেটা যদি না থাকে তাহলে হবে না। এবং সেই জন্য এই কম্পাউন্ডগুলো কিন্তু ডিসিএম, ডাইক্লোরোমিথেন, এই ডাইইথাইল ইথার, হেক্সেন, এই জাতীয় মলিকিউল বা ইথাইল অ্যাসিটেট, এরা জলে আইদার দে আর নট গুড এনাফ হাইড্রোজেন বন্ডিং অ্যাকসেপ্টার্স অর দে আর জাস্ট নট হাইড্রোজেন বন্ডিং অ্যাকসেপ্টার অ্যাট অল। তো তুমি ওয়াটার মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ভাঙবে, তারপরে তুমি এক্সপেক্ট করবে যে সলিউট এবং সলভেন্ট ওয়াটার মলিকিউলের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল অনুযায়ী, সেটা কিন্তু সলিউশন হবে না, এবং এরা কেউই খুব একটা ভালো সলিউবল নয়। নেক্সট যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে বেসড অন দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য সলভেন্ট। আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক ল থেকে যে দুটো আয়নকে যদি তুমি পাশাপাশি রাখো অপোজিটলি চার্জড, তাহলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হয়, এবং যেখানে এনার্জিটা যেটা তৈরি হয় দ্যাট ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন, যেখানে ডিনোমিনেটরে একটা এপসাইলন বলে একটা জিনিস আসে। তুমি বুঝতেই পারছো এদের মধ্যে এনার্জি অফ ইন্টারাকশানটা কম হবে যদি এপসাইলনটা বেশি হয়। এপসাইলন যদি বেশি হয় তাহলে এই ইটা কম হবে। অর্থাৎ দুটো আয়নকে যদি তাদের ক্লোজ প্রক্সিমিটি থেকে সরিয়ে নিতে হয়, এবং পার্টিকুলারলি যদি আমরা আয়নিক কম্পাউন্ডের সলিউশনের কথা বলি, কারণ আয়নিক কম্পাউন্ড যখন এমনি সলিড ফর্মে আছে তখন তারা আয়ন দুটো আয়ন পাশাপাশি রয়েছে, বা অনেকগুলো আয়ন আরেকটা আয়নকে ঘিরে রেখেছে, তাদের এই ক্লাস্টারকে ভেঙে যদি আমাকে ইন্ডিভিজুয়াল আয়নগুলোকে সলিউশনে নিয়ে যেতে হয়, তাহলে সবার আগে আমাকে এই আয়নিক অ্যাট্রাকশানটা ভাঙতে হবে, এবং এই আয়নিক অ্যাট্রাকশান ভাঙতে গেলে আমাকে এমন মিডিয়াম ইউজ করতে হবে যার এপসাইলন ভ্যালু খুব বেশি, কারণ ওই মিডিয়ামে এপসাইলন ভ্যালু বেশি হওয়ার জন্য আয়ন পেয়ারের মধ্যে এনার্জি অফ ইন্টারাকশানটা কমে যাবে। তো এটার আবার একটা সর্ট অফ একটা ওয়েল অ্যাকসেপ্টেড কনভেনশন আছে, সেটা হচ্ছে আমরা
কোনো কম্পাউন্ডের কোনো সলভেন্টের এপসাইলন ভ্যালু যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি 15-র বেশি হয় তাহলে তাকে আমরা বলি পোলার সলভেন্ট, আর যদি 15-র কম হয় তাহলে তাকে আমরা বলি অ্যাপোলার বা নন পোলার সলভেন্ট। তো পোলার সলভেন্টের এক্সাম্পল হচ্ছে তোমার এই সমস্ত সলভেন্টগুলো: ওয়াটার, ইথানল, মিথানল, ফর্মিক অ্যাসিড, নাইট্রোমিথেন, অ্যাসিডোনাইট্রাইল, অ্যাসিটোন, ফর্মামাইড, ডাইমিথাইল সালফক্সাইড, ডিএমএফ ইত্যাদি। আর নন পোলার সলভেন্ট হচ্ছে ডাইক্লোরোমিথেন, ডাইইথাইল ইথার, যেটাকে খুব কমনলি ইথার বলা হয়ে থাকে, হেক্সেন, বেঞ্জিন, ইথাইল অ্যাসিটেট, টেট্রাহাইড্রোফিউরান হুইচ ইজ অলসো নন অ্যাজ THF, অ্যাসিটিক অ্যাসিড, 1,4-ডাইঅক্সেন, ক্লোরোফর্ম ইত্যাদি। এখন কেমিস্ট্রিতে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে পোলার টার্মটার ডাবল ইউজেজ আছে। আমরা যখন মলিকিউলের পোলারিটির ব্যাপারে কথা বলি তখন আমরা ডাইপোল মোমেন্টের কথা বলি। কোনো মলিকিউল নন পোলার মানে তার ডাইপোল মোমেন্ট 0 অথবা ক্লোজ টু 0, আর কোনো মলিকিউল পোলার মানে তার সিগনিফিক্যান্ট নন জিরো ডাইপোল মোমেন্ট আছে। আর যখন আমরা সলভেন্টের পোলারিটির ব্যাপারে কথা বলি তখন আমরা এপসাইলনের ব্যাপারে কথা বলি। এপসাইলন, ওই বাল্ক সলভেন্টের এপসাইলন যদি 15-এর ওপরে হয় তাহলে সেটা পোলার, আর যদি 15-এর নিচে হয় তাহলে সেটা নন পোলার। তাহলে একটা পোলার মলিকিউল এবং একটা পোলার সলভেন্ট, এদের মধ্যে কোরিলেশন আছে কি? কোরিলেশন আছে। সেটা হচ্ছে যে যদি তুমি পোলার সলভেন্ট নাও তাহলে ডেফিনেটলি তার সেই সলভেন্ট মলিকিউলগুলো সব কটার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতেই হবে। অ্যাপোলার মলিকিউল দিয়ে কোনো পোলার সলভেন্ট হতে পারে না। বাট দ্য রিভার্স ইজ নট ট্রু। অর্থাৎ মলিকিউল যদি পোলার হয় তাহলে সলভেন্ট যে পোলার হবেই এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটার একটা ডাইপোল মোমেন্ট 1.6 থেকে 1.8 ডিভাই, এটার 1.5 থেকে 1.7 ডিভাই, ভেরি ক্লোজ। দেয়ারফর বোথ অফ দিস মলিকিউলস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ পোলার মলিকিউলস and they will be classified as polar molecules. But if you measure the epsilon value for formic acid is 79, whereas the epsilon value for acetic acid is only 6.1. As a result, as a molecule তুমি এদের দুজনকে পোলার বলতেই পারো এবং বলবেও, কিন্তু যখন তুমি সলভেন্ট বলবে তখন 15-র নিচে থাকা অ্যাসিটিক অ্যাসিডকে বলতে হবে নন পোলার সলভেন্ট, আর 15-র ওপরে থাকা এপসাইলন ভ্যালুওয়ালা ফর্মিক অ্যাসিডকে তোমার বলতে হবে পোলার সলভেন্ট। অর্থাৎ এই মলিকিউলটা একটা ক্লাসিক এক্সাম্পল যেখানে মলিকিউলটা পোলার কিন্তু সলভেন্টটা অ্যাপোলার। উল্টোটা কিন্তু হবে না, যেটা আমি আগেও বললাম যে নন পোলার মলিকিউল সে কিন্তু পোলার সলভেন্ট হবে না, কখনোই হতে পারে না। ক্লাসিফিকেশন অফ সলভেন্টের থার্ড ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে এবিলিটি টু ডোনেট লোন পেয়ার্স, বেসিক্যালি ক্যাপাসিটি টু অ্যাক্টিং অ্যাজ আ লুইস বেস। এবং সেক্ষেত্রে লোন পেয়ার ডোনেশনটা আমরা ধরবো অক্সিজেনের উপরে কিংবা নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে কি না। অর্থাৎ আমরা যদি দেখি ওয়াটার, ইথানল, মিথানল, THF, ডাইঅক্সেন, ডাইইথাইল ইথার, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন, নাইট্রোমিথেন, অ্যাসিটোনাইট্রাইল, ফর্মামাইড, ডাইমিথাইল সালফক্সাইড, এখানে প্রত্যেকটার জন্য অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে অথবা নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে। এবং সেক্ষেত্রে তারা সবাই একটা কোনো লুইস অ্যাসিডকে ওই লুইস বেস হিসেবে কাজ করে লোন পেয়ার ডোনেট করতে পারে। তো যদি পারে তাহলে তাকে আমরা বলি ডোনার সলভেন্ট। আবার কিছু সলভেন্ট আছে যেখানে হয় হেটারোটম নেই, যেমন বেঞ্জিন, হেক্সেন, আর তা না হলে এরকম আছে যে লোন পেয়ারকে আমরা ডোনেবল লোন পেয়ার বলে ধরি না। ক্লোরিনের লোন পেয়ারকে আমরা ডোনেবল লোন পেয়ার বলে ধরি না, অক্সিজেন এবং নাইট্রোজেনটাকেই ধরা হয়। তাহলে ক্লোরোফর্ম লুইস অ্যাসিড হিসেবে, লুইস বেস হিসেবে কাজ করছে এটা আমরা দেখিনি, কিন্তু মিথানল লুইস বেস হিসেবে কাজ করছে, বা THF লুইস বেস হিসেবে কাজ করছে, বা অ্যাসিটোন করছে, বা ফর্মামাইড করছে, এরকম গাদা গাদা এক্সাম্পল আছে। তার ফলে ক্লোরোফর্ম, ডাইক্লোরোমিথেন এদের লোন পেয়ার থাকা সত্ত্বেও এরা কিন্তু নন ডোনার সলভেন্ট, যারা লুইস বেস হিসেবে কাজ করতে পারে না। এই যে লাস্ট যে 3টে ক্রাইটেরিয়া আমরা এখানে দেখালাম, তাতে যে ক্লাসিফিকেশানগুলো হয়েছে সেগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাসিফিকেশান নয়। অর্থাৎ তুমি একটা পার্টিকুলার সলভেন্টকে 3টে আলাদা আলাদা খাঁচায় যখন ভরবে তখন আগের কোন খাঁচাটায় ভরেছো তার সাথে পরের খাঁচায় ভরার কোনো রিলেশন নেই। যেমন ধরা যাক আমরা যদি বলি অ্যাসিটন, তো অ্যাসিটন তার এপসাইলন ভ্যালু 15-এর ওপরে, তাহলে ওটা পোলার। আচ্ছা, ও কি হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে? সেটা চেক করার জন্য আমাকে অক্সিজেনের উপরে হাইড্রোজেন আছে কিনা দেখতে হবে। নেই, তাহলে ওটা অ্যাপোটিক। অক্সিজেনের উপর কি লোন পেয়ার আছে? হ্যাঁ আছে, তাহলে ও লুইস বেস হিসেবে কাজ করতে পারে? হ্যাঁ পারে, তাহলে ওটা ডোনার সলভেন্ট। দেখো, এটা একটা এক্সাম্পল অফ আ পোলার অ্যাপ্রোটিক ডোনার সলভেন্ট। কাম টু অ্যাসিডিক অ্যাসিড। আমরা এইমাত্র দেখেছি অ্যাসিডিক অ্যাসিডের এপসাইলন ভ্যালু 6-এর কাছাকাছি, 15-এর নিচে, তাহলে নন পোলার সলভেন্ট, মলিকুল পোলার কিন্তু সলভেন্ট নন পোলার। আচ্ছা, যদি হাইড্রোজেন বন্ড ডোনেট করতে পারে সেটা পারে কি? হ্যাঁ অবশ্যই পারে। কার্বক্সিলিক অ্যাসিডস আর ভেরি গুড হাইড্রোজেন বন্ড ডোনার্স, তাহলে ওটা প্রোটিক সলভেন্ট। এবং অক্সিজেনের উপর তুলন পেয়ার আছেই, তাহলে ওটা ডোনার সলভেন্ট। তাহলে দেখো, নন পোলার প্রোটিক ডোনার। আগেরটা ছিল পোলার অ্যাপ্রোটিক ডোনার, এটা হচ্ছে নন পোলার প্রোটিক ডোনার।
তার মানে কোনো কোরিলেশন নেই, একটা খাঁচার সঙ্গে আরেকটা খাঁচার কোনো কোরিলেশন নেই, যে স্ট্রাকচারটা দেখে তোমাকে ঠিক করতে হবে। ইথানল অবভিয়াসলি পোলার সলভেন্ট, তার কারণ হচ্ছে এপসাইলন ভ্যালু 15 অনেক ওপরে, হাইড্রোজেন বন্ডন হিসেবে কাজ করতে পারে, দেয়ারফর প্রোটিক, অক্সিজেনের উপর লোন পেয়ার আছে, অতএব ডোনার। বেনজিন তো অবভিয়াসলি নন পোলার, তার কারণ এপসাইলন ভ্যালু 15-এর নিচে আছে, অক্সিজেনই নেই, তো অক্সিজেনের উপর হাইড্রোজেনের প্রশ্নই ওঠে না, তার মানে ডোনার তো হতেই পারে না, নন ডোনার, আবার অবভিয়াসলি অ্যাপ্রোটিক, তার মানে দিস ইজ নন পোলার, অ্যাপ্রোটিক, নন ডোনার। টেট্রাহাইড্রোফিউরান, উই হ্যাভ অ্যান অক্সিজেন, দেয়ারফর ইট হ্যাজ টু বি ডোনার, এর লোন পেয়ার আছে। এপসাইলন ভ্যালু 15-এর নিচে, তাহলে নন পোলার, বাট অক্সিজেনের উপর কোনো হাইড্রোজেন নেই, অতএব হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না, সো দ্যাটস অ্যাপ্রোটিক। Therefore, we are ফেসিং দ্য সিচুয়েশান যে এখানে সব জিনিসেরই বেসিক্যালি কোন খাঁচাটায় ভরছো, আগের কোন খাঁচাটায় ভরছো তার সাথে এই পরের খাঁচাটার কিন্তু কোনো রিলেশান নেই, যে এটা ডোনার হলে ওটা, কোনো জিনিস যদি ডোনার হয় তাহলে সেটা প্রোটিক হবেই হবে, নাও হতে পারে। কোনো জিনিস পোলার হলে সেটা প্রোটিক হতেই হবে, নাও হতে পারে। পোলার অ্যাপ্রোটিক, পোলার প্রোটিক, প্রোটিক ডোনার, অ্যাপ্রোটিক ডোনার, সব রকম কম্বিনেশনই পসিবল, তোমাকে সিস্টেমগুলোকে দেখে দেখে ঠিক করতে হবে। এবার আমরা একটুখানি কোভ্যালেন্ট মলিকিউলের সলিবিলিটিগুলো নিয়ে একটু আলোচনা করি, যেটা আমরা বলেছিলাম যে লাইক ডিজলভ লাইক, অর্থাৎ এস এবং এ এদের মধ্যে যে টাইপের ইন্টারাকশান আছে, এস এদের মধ্যে যদি সেই টাইপেরই ইন্টারাকশান থাকে তাহলে সলিউশনটা লাইকলি যে তারা সলিউশন তৈরি করবে। যেমন একটা তুমি যদি অ্যাপোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নাও তাহলে সেটা আরেকটা অ্যাপোলার অ্যাপ্রোটিক কম্পাউন্ডের বা লিকুইডের জন্য ভালো সলভেন্ট হিসেবে কাজ করবে। যদি তুমি একটা প্রোটিক সলভেন্ট নাও যার সিগনিফিক্যান্ট হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে, তাহলে সে সেই সমস্ত মলিকিউলকে ডিজলভ করার চেষ্টা করবে যাদের নিজেদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ডিং হয় ইত্যাদি। তো হেক্সেন পেন্টেন এই ইন্টারাকশানটা আমরা দেখছি, আমরা হেক্সেনের মধ্যে পেন্টেন বা পেন্টেনের মধ্যে হেক্সেন মেশাচ্ছি, যে কোনো একটাকে তুমি সলিউট ধরতে পারো, যে কোনো একটাকে তুমি সলভেন্ট ধরতে পারো। এরা যখন সেপারেট আছে তো দুটো হেক্সেন মলিকিউলের মধ্যে প্রিডমিনেন্ট ফোর্স হচ্ছে ভ্যান ডার ওয়ালস, দ্যাট ইজ লন্ডন ডিসপারশন ফোর্স। পেন্টেনের মধ্যে আমরা যখন এখানে ভ্যান ডার ওয়ালস বলছি, আমরা কিন্তু কালেকটিভ ভ্যান ডার ওয়ালস বলছি না, উই আর বেসিক্যালি টকিং অ্যাবাউট দ্য ডিসপারশন। পেন্টেন যখন হচ্ছে তখনও ডিসপারশন, যখন তুমি দুটোকে মিশিয়ে দিয়েছো হেক্সেন পেন্টেন এরকম এক জোড়া ইন্টারাকশান তৈরি হয়েছে, তখন সেখানেও সেই ভ্যান ডার ওয়ালস, তার মানে সেপারেট অবস্থায় থাকা অবস্থায় যে ইন্টারাকশানগুলি আছে তাদেরকে যদি মিশিয়ে দাও তাহলেও সেই একই ইন্টারাকশান দিয়ে রিপ্লেসড হবে, উল্টে তোমার এনট্রপি অফ মিক্সিংটা বাড়বে, সো তার মানে তোমার এই পেন্টেন কিন্তু হেক্সেনের মধ্যে সলিবল হয়ে যাবে। যদি তুমি অ্যালকোহল নাও, এবং অ্যালকোহলের ক্ষেত্রে আবার একটু মাথায় রাখতে হবে যে তার সাইজটা একটু ছোটো হতে হবে, বড়ো অ্যালকোহল নিলে একটু প্রবলেম হয়, সেটা আমরা একটু পরে দেখব। সো স্মলার অ্যালকোহল লাইক মিথানল, ইথানল, প্রোপানল, এদেরকে যদি নাও তাহলে তারা মিসিবল ইন ওয়াটার। মিসিবল কোনটা বলেছি, যে অল প্রপোর্শনে তারা ওয়াটারের সঙ্গে সলিবল হবে। তো মেজর নন কোভ্যালেন্ট ইন্টারাকশান ইন ওয়াটার হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, মেজর নন কোভ্যালেন্ট ইন্টারাকশান ইন মিথানল সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। যখন তুমি মিথানলকে জলের মধ্যে ফেলে দিয়েছো তখন এই মিথানল মলিকিউলটা ইন দিস কেস ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার অ্যান্ড ইন দিস কেস ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ হাইড্রোজেন বন্ড ডোনার। সো জলের মধ্যে যে প্রিডমিনেন্ট ইন্টারাকশানটা ছিল এবং মিথানলের মধ্যে যে প্রিডমিনেন্ট ইন্টারাকশানটা ছিল সেটা এখানেও প্রিজার্ভড হচ্ছে, অ্যান্ড মিথানল উইল বি সলিবল ইন ওয়াটার অর ওয়াটার উইল বি সলিবল ইন মিথানল, ডিপেন্ডিং আপন যে কোনটাকে তুমি বেশি নিচ্ছ। যেটাকে বেশি নিচ্ছ সেটা সলভেন্ট, আর যেটা কম নিচ্ছ সেটা হচ্ছে সলিউট। তার মানে তোমার এন্ট্রপি পজিটিভ এন্ট্রপি আসছে, কারণ বিকজ তোমার এন্ট্রপি অফ মিক্সিং সবসময় পজিটিভ, এবং এই জায়গাতে যেহেতু বেসিক্যালি ইউ আর রিপ্লেসিং হাইড্রোজেন বন্ডস বিটুইন ওয়াটার মলিকিউলস অ্যান্ড হাইড্রোজেন বন্ড বিটুইন মিথানল মলিকিউলস with hydrogen bond between methanol and water molecules, so your enthalpy change is minimum, and enthalpy খুব বেশি বিরাট কিছু চেঞ্জ হবে না এখানে। entropy will be the guiding factor and entropy will become positive and it will make the delta G solution negative, and therefore this thing is completely miscible. What about this one? What about if I have a pentane interacting with a non-polar non-protic solvent such as CH2Cl2? তো এই মলিকুলটা নন পোলার, কিন্তু এই পেন্টেন মলিকুলটা নন পোলার হলেও এই মলিকুলটা তো নন পোলার নয়, এটার তো একটা ডাইপোল মোমেন্ট আছে। তো পেন্টেনের নিজেদের মধ্যে ইন্টারাকশানটা সেটা হচ্ছে ডিসপারশন ফোর্স, আর যখন তুমি ডাইক্লোরোমিথেন নেবে তখন সেটা হচ্ছে বেসিক্যালি ডাইপোল ইন্টারাকশান। মজাটা হচ্ছে যখন তুমি পেন্টেনকে এর পাশে নিয়ে আসবে তখন এই ডাইপোলের প্রেজেন্সে এখানটায় একটা ইনডিউস ডাইপোল তৈরি হবে, এবং দ্যাট ইনডিউস ডাইপোল উইল বি লাইক দ্যাট, অ্যান্ড
there will be actually a dipole-dipole interaction, যেখানে একটা ডাইপোল হচ্ছে পার্মানেন্ট ডাইপোল আর আরেকটা ডাইপোল হচ্ছে ইনডিউস ডাইপোল। তার মানে এখানে যে ইন্টারাকশানটা ছিল সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল। এখানে যেটা ছিল সেটা হচ্ছে ডাইপোল-ডাইপোল, সেটাকে তুমি রিপ্লেস করছো উইথ ডাইপোল ইনডিউস ডাইপোল। সো বেসিক্যালি ইটস এ ডাইপোল-ডাইপোল ইন্টারাকশান। The magnitude may be a little bit different, but basically it's a dipole-dipole interaction. So again, তুমি যে ধরনের ইন্টারাকশান হাইড্রোকার্বনটার মধ্যে পাচ্ছিলে, যে ধরনের ইন্টারাকশান ক্লোরিন অর্গানোক্লোরিন কম্পাউন্ডের মধ্যে পাচ্ছিলে, তো তাহলে সেই একই ধরনের ইন্টারাকশান তো তুমি এখানেও পাচ্ছ। এবং লন্ডন ডিসপারশন ফোর্স তো আমরা জানি সব মলিকুলের জন্য কাজ করে, অতএব CH2Cl2 আরেকটা CH2Cl2 সাথে যেমন ডাইপোল-ডাইপোল ইন্টারাকশান করে, সেরকম লন্ডন ডিসপারশন ফোর্সও অ্যাপ্লাই করে। তাহলে সেম টাইপের ইন্টারাকশান কিন্তু সলিউট এবং সলভেন্টের মধ্যেও হতে পারে, এবং এখানেও তুমি দেখবে যে পেন্টেনকে তুমি সলভেট করে দিতে পারছো এই কম্পাউন্ডের মধ্যে। Solubility in water, that is an extremely important property, because first of all there are environmental issues, কারণ অর্গ্যানিক কম্পাউন্ড যদি জলে সলিউবল হয় তাহলে তার ব্যাপারে স্পেশালি কেয়ারফুল থাকতে হয়, তার ডিসপোজালের ব্যাপারে, কারণ সেটা আলটিমেটলি আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে সোর্সে চলে যেতে পারে। ড্রাগ ডিজাইনিংয়ে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ আমাদের শরীরের ভেতরে বেশিরভাগটাই হচ্ছে জল। কোনো অর্গ্যানিক কম্পাউন্ড যদি ড্রাগ হিসেবে কাজ করে তাহলে সেক্ষেত্রে শরীরের ভেতরে যাতে সে থাকে এবং সলভেটেড অবস্থায় থাকে এবং তার ট্রান্সপোর্টে সুবিধা হয়, সেই জন্য তার ওয়াটার সলিবিলিটিটা ইম্পর্টেন্ট। সে যদি ওয়াটার সলিবল না হয় তাহলে সে ফ্যাটের মধ্যে জমা হয়ে যাবে বা শরীর থেকে এক্সক্রিটেড হয়ে যাবে, তার যা কাজটা করার সেটা সে করতে পারবে না। তার ফলে ওয়াটার সলিবিলিটি অর অ্যাটলিস্ট দ্য ব্যালেন্স অফ ওয়াটার সলিবিলিটি বিকামস ভেরি ইম্পর্টেন্ট। এবং এখন আমরা যেহেতু ল্যাবরেটরিতে অর্গ্যানিক সলভেন্ট ব্যবহার করা অনেক চেষ্টা করছি কমিয়ে দেওয়ার, বিকজ দে আর এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাস, তাই আমরা অ্যাকুয়াস মিডিয়ামে রিয়াকশান করার চেষ্টা করি, এবং সেই জন্য আমাদের যে সমস্ত সাবস্ট্রেট রিএজেন্ট যা আছে সেগুলোকে অ্যাকর্ডিংলি টেলার করতে হয় বা মডিফাই করতে হয়। এটাকে বলা হয় গ্রিন কেমিস্ট্রি, যেটা আমরা আরও এফিশিয়েন্ট ওয়েতে কেমিস্ট্রিটাকে করার চেষ্টা করছি, একটু সাস্টেনেবলভাবে, যাতে ওয়েস্টেজটা কম হয় এবং আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারি আমাদের কেমিক্যালের। তো সেই সব ক্ষেত্রে একটা ভালো সলভেন্ট হচ্ছে ওয়াটার, কারণ অর্গ্যানিক সলভেন্টে কাজ করে সেই অর্গ্যানিক সলভেন্টকে তো ডিসপোজ করতে হবে, কিন্তু বেটার হচ্ছে যে আমরা যদি ওয়াটারে করতে পারি। যদি ওয়াটারে করতে পারি তাহলে ব্যাপারটা খুব ভালো হয়, এবং সেই জন্য আমরা অ্যাকুয়াস সলিবিলিটি ইজ প্রাইম ইম্পর্টেন্স হিয়ার। তো সেটা আমরা ওয়াটার সলিবিলিটি দেখছি কতগুলো ক্লাস অফ কম্পাউন্ডের মধ্যে: অ্যালকোহল, ইথার, অ্যালকিল হ্যালাইড, অ্যালকেন, বিউটেন, এন-বিউটেন, ক্লোরোইথেন, মিথক্সি-ইথেন অ্যান্ড প্রোপানল বা এন-প্রোপানল। এই দুটো কম্পাউন্ড ভার্চুয়ালি ইনসলিউবল, মানে প্র্যাকটিক্যালি সলিউবল নয়। মিথক্সি-ইথেন বেশ অনেকটা সলিউবল, আর প্রোপানল ফুললি মিসেবল। তো প্রোপানল তো ফুললি মিসেবল হবেই, কারণ প্রোপানল আমি জানি যে সে হাইড্রোজেন বন্ড ডোনার এবং হাইড্রোজেন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে। তো সেটা যেরকম আমরা মিথানলের জন্য দেখলাম, তার জন্য একই লজিক এর জন্যও খাটবে। ইথারের ক্ষেত্রে ইথারটা নিজেদের মধ্যে যখন দুটো ইথার মলিকিউল থাকে তখন সেটা হচ্ছে ডাইপোল, আর কিছু নেই, কারণ হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না। কিন্তু যখন জলে পড়েছে তখন হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে এবং করেও থাকে। জল হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে। তার মানে জলের মধ্যে হাইড্রোজেন বন্ড ভেঙে এবং ইথারের মধ্যে ডাইপোল ভেঙে তুমি বেসিক্যালি ইথার মলিকিউলের সাথে জলের হাইড্রোজেন বন্ডিং করছো, এবং এখানে জলের ডাইপোলের সাথে ইথারের ডাইপোলেরও ইন্টারাকশান, পজিটিভ ইন্টারাকশান হবে, যেটা আমরা অ্যাসিটোনের ক্ষেত্রেও দেখেছিলাম। অতএব খানিকটা একই রকম লজিক কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে এই কম্পাউন্ডটাও খানিকটা সলেবল হবে। কিন্তু যেহেতু এই হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না, অথচ প্রোপানলটা হাইড্রোজেন বন্ড ডোনার এবং অ্যাকসেপ্টার দুটো হিসেবেই কাজ করতে পারে, তাহলে তার সলিবিলিটি, অ্যালকোহলটার সলিবিলিটি ইথারের সলিবিলিটির তুলনায় অ্যাকুয়াস মিডিয়ামে বেশি হওয়ার কথা, এবং তাই হয়। ও ফুললি মিসেবল এবং এটা কিন্তু সলিবল, তার মানে একটা সার্টেন থ্রেশহোল্ডের পরে এটা আর সলিবল হবে না। আর এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে এদের ডমিনেন্ট ইন্টারাকশান হচ্ছে ডাইপোল, এদের ক্ষেত্রে ডমিনেন্ট ইন্টারাকশান হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স, কিন্তু এদের ডাইপোল ইজ নট স্ট্রং এনাফ সো দ্যাট it can participate in the dipole interaction with water, or even if it participates in the dipole interaction, this can act as neither hydrogen bond donor nor an acceptor, and so is this. তার ফলে জলের মধ্যে যদি কাউকে সলভেট করতে হয়, অর্গ্যানিক কম্পাউন্ড কাউকে যদি সলভেট করতে হয়, তাহলে তার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে যে হয় সেটা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার ডোনার দুই হিসেবেই কাজ করবে, আর তা নাহলে সেটা অ্যাটলিস্ট হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে। সেটা যদি সে না করতে পারে তাহলে জলের মধ্যে তার সলিবিলিটির চান্স কিন্তু খুব কম। আমি আয়নের কথা বলছি না, আমি জাস্ট নিউট্রাল অর্গ্যানিক মলিকিউলের কথা বলছি। ওকে, সো
এবং এখানে আরেকটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে অ্যালকোহলের, যেটা বলা হলো যে একটু আগে বলেছিলাম যে সাইজটা ছোট হতে হবে। তুমি যদি ক্রমাগত অ্যালকোহলের হায়ার হোমোলগসগুলোকে দেখো, মিথানল থেকে ইথানল, ইথানল থেকে প্রোপানল, তারপর এন বিউটানল, তারপর 1 পেন্টানল, তারপর 1 হেক্সানল, প্রথম 3টে হচ্ছে ফুললি মিসেবল, তারপরেরটা থেকে কিন্তু মিসিবিলিটি কমে যাচ্ছে। এটা দেখো 0.96 মোল পার লিটার সলিবল হচ্ছে, তার থেকে বেশি যদি দাও তাহলে সলিবল হবে না, বাকিটা ইনসলিবল থেকে যাবে। এটার সলিবিলিটি আরও কম, 0.23 মোল পার লিটার। এটার সলিবিলিটি আরও কম, 0.0032 মোল পার লিটার। তো এটা কেন হচ্ছে? কারণ এখানে অ্যালকোহলের মধ্যে না দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যালকেন লাইক পার্ট, এই পার্টটা, আর একটা হচ্ছে ওএইচ পার্টটা, ওয়াটার লাইক পার্ট। তো এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক, জলের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে ইন্টারাকশানে পার্টিসিপেট করে। আর এই পার্টটা হচ্ছে অয়েল লাইক, এটা হাইড্রোফোবিক, ও পছন্দ করে না জলকে। তো তুমি ওএইচটাকে তো সব জায়গাতে একটা করেই ওএইচ রাখছো, কিন্তু তুমি অ্যালকেন পার্টটা ক্রমাগত সাইজ বাড়িয়ে যাচ্ছে। এখানে 1 কার্বন ছিল, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন। তো ক্রমাগত ইফ ইউ কন্টিনিউ টু লোড আপ কার্বন অ্যাটমস অ্যান্ড ইনক্রিজ দি হাইড্রোফোবিক পার্ট, তো এক্সপেক্টেড যে একটা সার্টেন টাইমের পরে ওই ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ের যে ফেভারেবল ইন্টারাকশানটা ছিল, সেটা এই অ্যালকেন লাইক পার্টটার সাথে ওয়াটারের যে আনফেভারেবল ইন্টারাকশান হচ্ছে, সেটাকে আর ওভারকাম করতে পারবে না। কারণ তুমি যদি এই সমস্ত জায়গায় আরও একটা করে ওইচ বসাতে থাকতে, তাহলে কার্বন বাড়ার সাথে সাথে হাইড্রোফোবিক পার্ট বাড়ার সাথে সাথে হাইড্রোফিলিক পার্টও বাড়তো, কিন্তু তা তুমি করছো না। হাইড্রোফিলিক পার্টটাকে তুমি কনস্ট্যান্ট রেখে দিচ্ছ, অথচ হাইড্রোফোবিক পার্টের আয়তন ক্রমাগত তুমি বাড়িয়ে যাচ্ছ। তার ফলে কী হবে? ওটা আলটিমেটলি সলিবিলিটি একসময় কমতে থাকবে। আগে তো ফুললি মিসেবল ছিল ফার্স্ট 3টে মেম্বার, তারপর থেকে সলিবিলিটি কমতে থাকবে এবং একটা জায়গায় এমন পৌঁছতে হবে তুমি হয়তো বা সেখানে সেটা অলমোস্ট সলিবল হবেই না। যদি তুমি এই হাইড্রোফোবিক সারফেসের এরিয়াটা কমিয়ে দাও, এর যদি সারফেস এরিয়া কমিয়ে দাও, তাহলে নাম্বার অফ ওয়াটার মলিকিউলসের এক্সপোজারটা কমে যাবে। নাম্বার অফ ওয়াটার মলিকিউলস যে কটা এইটাকে দেখতে পায়, এটার সাইজ যদি, এটার মাস যদি একই রাখো, কিন্তু যদি তুমি এটাকে আরও চেনটাকে যদি ব্রাঞ্চিং করে কম্প্যাক্ট করে দাও, তাহলে হাইড্রোফোবিক পার্টের সারফেস এরিয়া কমে যাবে। যদি সারফেস এরিয়া কমে যায়, তাহলে লেসার নাম্বার অফ ওয়াটার মলিকিউলসকে দেখবে। তো লেসার নাম্বার অফ ওয়াটার মলিকিউলসকে দেখলে আনফেভারেবল ইন্টারাকশানটা লম্বা চেনে যতটা হয়, তার তুলনায় ব্রাঞ্চ চেনে অনেক কম হবে। এবং ঠিক সেই কারণেই ওয়াটার সলিবিলিটি অফ দিস এন বিউটানল ইজ 0.96 মোল পার লিটার। কিন্তু যদি টারশিয়ারি বিউটানল নাও, তাহলে সে কিন্তু ফুললি সলিবল, কারণ এখানে হাইড্রোফোবিক পার্টটা অনেক বড়, লম্বাটে, অনেকটা জায়গা জুড়ে আছে, অনেকগুলো ওয়াটার মলিকিউলের সাথে ওর ইন্টারাকশান করে, এবং সেই ওয়াটার মলিকিউলগুলো ওকে পছন্দ করে না। আর এইখানে এই হাইড্রোফোবিক পার্টটার নাম্বার অফ কার্বন অ্যাটমস এক থাকলেও জিনিসটা খুব ছোট, অনেকটা কম্প্যাক্ট আকারের, এবং সেই জন্য এই কম্পাউন্ডটা কিন্তু ফুললি মিসেবল হবে। তার মানে অ্যালকেন লাইক পার্টটা ছোট, হাইড্রোফোবিক পার্টটা ছোট, অ্যালকেন লাইক বিহেভিয়ারটা কম, আর এর অ্যালকেন লাইক বিহেভিয়ার অনেক বেশি এইটার তুলনায়, কারণ পার্টটা অনেক এক্সটেন্ডেড। হাইড্রোজেন বন্ডিং ক্যাপাসিটি অবভিয়াসলি কন্ট্রোলস দি সলিবিলিটি, যেটা আমরা এখানে দুটো ইথার মলিকিউলে দেখছি। একটা হচ্ছে ডাইইথাইল ইথার, হুইচ ইজ ভেরি স্লাইটলি সলিবল ইন ওয়াটার, আর এটা হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, হুইচ ইজ ফুললি মিসেবল। তুমি যে পার্টেই মেশাও না কেন, টেট্রাহাইড্রোফিউরান 99, 1 যাই মেশাও ওয়াটারে, সবসময় সে সলিবল হবে। তাহলে দুটোই তো ইথার, দুটোর কোনোটাই হাইড্রোজেন বন্ড ডোনার নয়, দুটোই হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার। তাহলে কী এমন হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে এটা সাইক্লিক মলিকিউল, এটা অ্যাসাইক্লিক মলিকিউল। এটা অ্যাসাইক্লিক মলিকিউল হওয়ার জন্য এর ডিফারেন্ট কনফরমেশনে এক্সিস্ট করতে পারে। এই কনফরমেশনগুলোর মধ্যে সবকটা কনফরমেশন কিন্তু ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য উপযুক্ত নয়, সুটেবল নয়। তার কারণ যদি এই রকম কনফরমেশন থাকে, তাহলে এই সামনের দিকে অ্যালকিলগুলো প্রজেক্টেড হয়ে থাকার জন্য, সামনের দিকে মানে অক্সিজেনের লোন পেয়ার যেদিকে আছে সেদিকে প্রজেক্টেড হয়ে থাকার জন্য এই ওয়াটার মলিকিউলটা এইখানে আসতে গিয়ে ধাক্কা লাগে, বাধা পায়, এবং তার ফলে ক্লোজ অ্যাপ্রোচটা স্টেডিক্যালি হিন্ডার্ড হয়, এবং একটা সার্টেন ডিস্টেন্স না এলে তো হাইড্রোজেন বন্ডিং হতে পারে না, তার ফলে হাইড্রোজেন বন্ডিংটা হ্যাম্পার্ড হয়। এই কনফরমেশনগুলোতে হাইড্রোজেন বন্ডিং হ্যাম্পার্ড হচ্ছে। আবার যদি এই রকম কনফরমেশন থাকে, সেখানে ওয়াটার অনেক কাছাকাছি অ্যাপ্রোচ করতে পারে এবং হাইড্রোজেন বন্ডিং খুব সুন্দর হতে পারে। কিন্তু যেহেতু এই মলিকিউলটা অ্যাসাইক্লিক, এর সব রকম কনফরমেশনই পসিবল, তার মানে অনেক কনফরমেশন আছে যেখানে হাইড্রোজেন বন্ডিংকেও অ্যালাউ করে না। তার মানে ওভারঅল হাইড্রোজেন বন্ডিং যা হতে পারে সেটা এই সাইক্লিক মলিকিউলটার থেকে অনেক কম হবে, কারণ সাইক্লিক মলিকিউলে এই অ্যালকিল গ্রুপগুলো অ্যাজ পেছনে ঝুঁটি যেরকমভাবে মাথার পেছনে টেনে বাঁধা থাকে, ঠিক সেরকম ঝুঁটি বাঁধা রয়েছে অ্যালকিল গ্রুপগুলোকে। সো দে আর বেসিক্যালি টাইড ব্যাক অন দ্য ব্যাক অফ দি অক্সিজেন, এবং অক্সিজেনের লোন পেয়ারগুলো ইজ প্রজেক্টেড ইন সাচ এ ওয়ে দ্যাট দি অ্যালকিল গ্রুপস ক্যান নো লঙ্গার ইন্টারফেয়ার উইথ দেয়ার ইন্টারাকশন উইথ ওয়াটার মলিকিউল।
কারণ এরা পেছন দিকে টেনে বাঁধা আছে। তার ফলে যে কোনো অবস্থায় এই মলিকিউলটাকে তুমি নাও, যেহেতু এর সিঙ্গেল বন্ডের রোটেশন ইজ রেস্ট্রিক্টেড ডিউ টু রিং স্ট্রাকচার, water can approach this molecule very easily and it can form very strong hydrogen bond with these molecules, and therefore it stands to reason that THF এর overall efficiency of acting as a hydrogen bond acceptor will be much greater than the efficiency of diethyl ether forming hydrogen bonds with water molecules, and as a result its solubility will be much better. So in the next class we will go in depth in the solubility of hydrocarbons in water, and then we will go in depth into solubilization of the ionic compounds in water. I thank you for your patience, and I will be seeing you in the next one.